গুচ্ছগ্রাম চাঁদপুর জেলার সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের পশ্চিম বাখরপুর গ্রামের মেঘনা নদী তীরবর্তী বিস্তীর্ণ একটা চরাঞ্চল। চাঁদপুর বাংলাদেশের অন্যতম নদী ভাঙন কবলিত জেলা। মেঘনা নদীর ভাঙনে সর্বস্ব হারানো মানুষের জন্য সরকারি উদ্যোগে বাড়িঘর নির্মাণ করে দেওয়া এই জনপদের নাম গুচ্ছগ্রাম। এখানে ৫০টি পরিবারের থাকার ব্যবস্থা আছে, কিন্তু আমরা গিয়ে ভিন্ন কিছুই দেখেছি। ঠিক কী দেখে এসেছি, পিছিয়ে পড়া এই চরাঞ্চলে গিয়ে এখানকার মানুষের জীবনযাত্রার মানই বা কেমন, তাই থাকছে আমাদের আজকের এই ভিন্নধর্মী ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আজকে একেবারে গ্রাম্য পরিবেশে গ্রামীণ একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা আসছি আমাদের নিজেদের গ্রামেই, বাখরপুর গ্রাম, তবে এটা পশ্চিম বাখরপুর, একেবারে মেঘনা নদীর পাড়ে। মেঘনা নদীর একটা চর আছে, আমার পিছনে সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদ আবার আমাদের এই বাখরপুর বা এই ১২ নং চান্দ্রা ইউনিয়নেরও সবচেয়ে পুরনো মসজিদ, প্রায় ১০০ বছর এই মসজিদটার বয়স। এই মসজিদটা শুরুতে খানিকটা দেখবেন এবং পরবর্তীতে চরে আমরা সময় কাটাবো। চরের গ্রামীণ জীবন, প্রকৃতি, পরিবেশ, সেখানকার জীবনযাত্রা সবকিছু আজকের এই ভিডিওতে আমাদের থাকছে। তো আশা করছি যে ভিডিওটা ভালো লাগবে, আর তাই অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেষ তক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই মসজিদের নাম হচ্ছে বাখরপুর পশ্চিমপাড়া মরহুম মফিজউদ্দিন শেখ বাড়ি জামে মসজিদ। এই মসজিদের আনুমানিক বয়স প্রায় ১০০ বছর। একেবারেই মেঘনার কোল ঘেঁষে মনোরম প্রাকৃতিক পরিবেশে এই মসজিদের অবস্থান। এরকম একেবারে সবুজ শ্যামল চরাঞ্চল, সবুজ একটা গ্রামের মধ্যে কিন্তু এই মসজিদটার অবস্থান। যদি আপনারা এই এলাকাতে আসেন, বিস্তারিত তো আজকের এই ভিডিওতে জানাচ্ছি, তাহলে অবশ্যই সুন্দর মসজিদটা দেখতে পারবেন। তবে স্থানীয়দের কাছে এই মসজিদটা জিনের মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদের ইমাম সাহেবেরা নাকি রাতে কখনোই মসজিদে থাকতে পারেন না জিনের উপদ্রবের কারণে, আর কোনো ইমাম সাহেব নাকি দীর্ঘস্থায়ী হনও না এই মসজিদে একই কারণে, আর যেটা নিয়ে গত বছর সময় টিভিও একটা নিউজ করেছে। আচ্ছা, এখানেই মূলত নৌকাগুলা বাঁধা আছে, দুইটা নৌকা, একটা মোটামুটি চলাচলের যোগ্য আর একটা অযোগ্য। আর ওই পাশে চরের একটা অংশ দেখাও যাচ্ছে, তবে জানি না আমরা আসলে যাইতে পারবো কিনা। যদি যাইতে পারি, ওই পারে চরের মানুষের জীবনযাত্রা, একটা গুচ্ছগ্রাম রয়েছে নদীতে, যেসব মানুষের বাড়িঘর আসলে ভেঙে গিয়েছে, ওই পারে সেই সব মানুষের বাড়িঘর সরকারি উদ্যোগে অনেকটা নির্মাণ করে দেওয়া হয়েছে, সেখানে মানুষের বসবাসও আছে। তো সেখানে যাওয়ারই চেষ্টায় আজকে এখানে আসছি, দেখি আসলে যাইতে পারি কিনা। সো গাইস, এখানে যে গুদারা বা খেয়াঘাটের নৌকা, ওই নৌকায় করে আমরা এখন ওই পার যাইতেছি। প্রথমে একটা বিলের মতো অংশ দিয়ে পাড়ি দিতেছি এবং পরে ওইখানে আবার মূল মেঘনা নদীর একটা ছোট স্রোতধারা আছে, সেটা একটু সামনেই পড়বে। তবে এখন আমরা একেবারে সরু বিলের মধ্য দিয়া বা ক্যানেলের মধ্য দিয়ে যাইতেছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন এই হইতেছে মূলত বড় যে নদী, ওই বড় নদীটা। তো এখন আমরা নৌকায় নিয়ে মূলত বড় নদীতে চলে আসছি, আর এখন ওই পারে যাবো। ওই পারে হচ্ছে মূলত মূল চরটা। তো দেখা যাক, আমরা যাচ্ছি। নৌকার মাঝির বৈঠার ছন্দে হেলে দুলে এগিয়ে চলছিল আমাদের নৌকা, আর আমরাও উপভোগ করছিলাম বেশ অনেক দিন পরের একটা নৌকা জার্নি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি চলে আসছি ওই যে দূরে একটা জায়গায়, ওখানে মূলত আমাদের নৌকাটা থামবে এবং আমরা মূলত এরপর গুচ্ছগ্রামে যাব। ওই যে দূরে ঘরবাড়িগুলো আসলে দেখা যাচ্ছে। তো এরকম সুন্দর একেবারে নদীকেন্দ্রিক পরিবেশে আমরা এখানে আসছি। আজকে সব কিছুই আপনাদের দেখাবো এবং একই সাথে এখানে যদি আসতে চান কীভাবে আসবেন সেই লোকেশনটাও শেয়ার করব। তো আমাদের সঙ্গেই থাকুন। তো আমাদের নৌকাটা আসলে এখানে এপারে এসে ভিড়েছিল, এখান থেকেই আমরা নেমে পরে গুচ্ছগ্রামের দিকে হাঁটা দিয়েছিলাম। নৌকায় পার হতে জনপ্রতি ২০ টাকা করে প্রয়োজন। দূরেই গুচ্ছগ্রামের ঘরগুলো দেখতে পাচ্ছেন। রাস্তাটা ধরে যতই কাছে যাচ্ছিলাম ঘরগুলো ততই আমাদের সন্নিকটে চলে আসছিল। একটু পরে এই পুরো গুচ্ছগ্রাম এরিয়াটাই আমরা এক্সপ্লোর করব। আচ্ছা, তো আমরা মূলত চরে চলে আসছি। এটাই হচ্ছে সেই গুচ্ছগ্রামের চর। তো মোটামুটি এখানকার জীবন পরিবেশ সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে এবং একই সঙ্গে দেখতে পারবেন মেঘনা নদীকেন্দ্রিক প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত একটা পরিবেশ। তো সবকিছু মিলিয়ে এই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, এমনটাই আশা করছি। সো এখানে আসার সাথে সাথেই মোটামুটি বিস্তীর্ণ বিশাল একটা মাঠ দেখতে পাচ্ছি এবং এই পাশে আবার আপনার মানুষের বাড়িঘর। এই পাশে সম্ভবত এইটা দোকান, একমাত্র দোকান বা কয়েকটা দোকানের মধ্যে এখানেই আছে, মানে গুচ্ছগ্রামে এর বাইরে আর কোনো দোকান নেই। আর এই পাশে এটা আসলে কি আমি বুঝতে পারতেছি না এখন এক দেখায়।
তো এই হচ্ছে এখানকার অবস্থা। আর একটু সামনে যাই দেখি কী অবস্থা। আচ্ছা, তো এইখানে একেবারে সারি সারি বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারপর বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছে। আর এই পাশে বিশাল একটা দিঘি রয়েছে, বলা হচ্ছে যে এই দিঘি থেকে নাকি মাটি উঠিয়ে তারপর এই জায়গাটাকে উঁচা করা হয়েছে, আগে অনেকটা নিচু আসলো। এই দিঘির চারপাশে কিন্তু বাড়িঘর, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, তারপর দিঘির ওপারেও দেখা যাচ্ছে। গুচ্ছগ্রামের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ পাশে ঘরগুলো নির্মাণ করা হয়েছে, উত্তর পাশটা ফাঁকা। তবে আমরা শুরুতেই পূর্ব পাশ দিয়ে গুচ্ছগ্রামে প্রবেশ বা ঘোরাফেরা শুরু করলাম। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা মহল্লা বা পাড়ার মতো তৈরি করা হয়েছে। দুই পাশে মোটামুটি বাড়িঘর আছে, এই যে বাড়িঘর এই পাশে, এবং মাঝখানে একটা উঠোনের মতো আবার রাস্তাও, আবার এই পাশেও বাড়িঘর আছে। তো এইভাবে এই গ্রামটা বা গুচ্ছগ্রামটা তৈরি করা হয়েছে, এবং অধিকাংশ বাড়িঘরই যা দেখলাম মানুষ নাই। দু একটা বাড়িঘরে মানুষ আছে, থাকতেছে, এবং অধিকাংশ বাড়িঘর এখানে আসলে খালি পড়ে আছে। অধিকাংশ বাড়িঘরই আসলে খালি খালি থাকার আসলে কারণও আছে। এখানে আসলে কি বলবো, আপনার বিদ্যুৎ নাই, তো বিদ্যুৎ ছাড়া বর্তমান যুগে মানুষ কি থাকতে পারে? দু একটা বাসা বাড়িতে আর কি সোলার আছে, তো এর মাধ্যমে রাত্রে বাতি জ্বালানো হয় বা লাইট জ্বালানো হয়, কিন্তু পাখা বা ফ্যান এই গরমের মধ্যে চলে না। এই তীব্র গরমের মধ্যে ওনাদেরকে এভাবেই বাস করতে হয়, যে কারণে আসলে এখানকার অনেক মানুষই এই জায়গাটা ছাইরা ভাড়া বাসাতে হলেও মোটামুটি শহর কেন্দ্রিক এরিয়াতে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আরও একটা গরুর চারণভূমি। অনেক সময় বলি না আমরা চরের গরু, কোরবানির সময় চরের গরু কিন্তু বাজার একেবারে ছেয়ে যায় চরের গরুতে। তো এরকম চরেই কিন্তু এভাবে একেবারে খোলামেলা পরিবেশে সম্পূর্ণ প্রাকৃতিক ওয়েতে আর কি এই চরের গরুগুলো পালন করা হয়েছে, এটা এখন অবশ্যই আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখানে এসে আমরা কি দেখতেছি? মোটামুটি গ্রামীণ পরিবেশ, এটা তো বললাম। এর বাইরে আর কি আছে? এর বাইরে প্রচুর পরিমাণে মানুষের বসবাস রয়েছে এবং প্রচুর পরিমাণে বাড়িঘর আসলে খালিও পড়ে আছে। কীরকম বিষয়টা, আপনার মনে করেন যে 50টার মতো বাড়ি আছে, সর্বোচ্চ 20টা বাড়িতে মানুষের বসবাস আছে সম্ভবত। হ্যাঁ, গুণে দেখলে একজ্যাক্ট আমরা কাউন্ট করতে পারবো। এখানে আসলে মানুষ থাকে না কেন এই গুচ্ছগ্রামে? অনেকগুলো কারণ আছে। একে হচ্ছে নদী পার হয়ে একেবারে চরাঞ্চলে আসতে হয়, একেবারে যোগাযোগের একটা ব্যতিক্রমতা রয়েছে, অনেক কষ্ট করতে হয়। রাতে করে মানুষ অসুস্থ হলে হাসপাতালে না কোনো পরিবেশ বা কোনো ওয়ে নাই, এবং একই সঙ্গে এখানে আবার মনে করেন যে তাদের বিদ্যুৎ নাই, তো কীভাবে আসলে মানুষ থাকতে পারে? যে কারণে আসলে এই চরটা একেবারে দিন দিন খালি হয়ে যাইতেছে। এই হচ্ছে মেঘনার মূল প্রবাহ যেটা সেটা। তবে একেবারে নদীর পাড়ে, নদীর কাছে আমরা যাইতে পারতেছি না, এরকম পরিবেশ দিয়ে হাঁটা সম্ভব না, দেখতে পাচ্ছেন। আর ওই পাশে তো শরীয়তপুর জেলা নিশ্চিতভাবেই জানেন আপনারা। আচ্ছা, ইতোমধ্যে এই চরে বৃষ্টি নামতে শুরু করেছে, হয়তো বা ক্যামেরায় খুব একটা বুঝতে পারছেন কিনা জানি না। এই পাশে একেবারেই গরু চারণভূমি বলে যেটাকে, প্রচুর পরিমাণে গরু কিন্তু দেখতেই পাচ্ছেন, আর দূরেও অনেকগুলো গরু দেখা যেতেছে। একেবারে নিম্নভূমি, আপনার অনেক কাদা টাদা আছে, যে কারণে নিচে আমরা নামতেছি না, তবে উপর থেকে সুন্দর এই সিনারিওটা দেখতেছি। তো এবার যদি আপনাদের জানিয়ে দিই আজকে দেখানো মসজিদ এবং এই গুচ্ছগ্রামে আপনারা কিভাবে আসবেন। সর্বপ্রথম চাঁদপুর সদর থেকে হাইমচর যাওয়ার পথে দফাদারের দোকান নামের এই জায়গাটাতে নেমে ডান দিকের রাস্তা ধরে রিক্সা বা অটোরিক্সা রিজার্ভ করে আপনারা একেবারে চলে যাবেন মেঘনা নদীর পাড়ে। সেখানে গেলেই দেখতে পাবেন 3 গম্বুজ সেই মসজিদটা, যেটা প্রথমে দেখিয়েছিলাম ভিডিওতে, এবং সেই মসজিদের পাশেই আপনারা আসলে খেয়াঘাট দেখবেন, নৌকা বাঁধা। সেই নৌকাতে করেই আপনারা 20 টাকা ভাড়ায় এই গুচ্ছগ্রামে চলে আসতে পারবেন। আরেকটা বিষয় উল্লেখ করার মতো যে এখানে আসলে মানুষের থেকেও গরুর সংখ্যা বেশি। 20টা ঘরে সর্বোচ্চ মানুষ থাকতে পারে, এবং সেই তুলনায় গরু প্রচণ্ড পরিমাণে বেশি। মানুষের এখানকার জীবিকার প্রধান মাধ্যম হয়তো বা গরু কেনা বেচা, এরকম একটা হইতে পারে। অধিকাংশ বাড়িগুলো এভাবে তালামারা অবস্থায় পড়ে আছে। আগে হয়তো মানুষের বাস ছিল, এখন মানুষজন চলে গেছে বাড়িঘর ছেড়ে, এরকমই পরিবেশ এখানে আসলে দেখতে পারবেন। তবে তাদের লাগানো অনেক গাছ এখানে আসলে দেখা যায়, এরকম পেঁপে গাছে পেঁপে ধরে আছে, তারপর প্রচুর পরিমাণে কলা গাছ দেখছি, কিন্তু খাওয়ার মানুষ নেই। চরাঞ্চলে আসলে এরকম অনেক কিছুই আসলে দেখা যায়। সো এই হচ্ছে এখানকার প্রকৃতি পরিবেশ। অধিকাংশ বাড়িঘর একেবারে খা অবস্থায় পড়ে আছে। কিছু বাড়িতে মানুষের বসবাস রয়েছে, কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলারও চেষ্টা করেছি, যারা আসলে ক্যামেরায় কথা বলতে চায় না, তবুও তাদের থেকে অনেক বিষয় জানতে পারলাম, যেটা আজকের এই ভিডিওতে অনেক জায়গাতে আপনাদের জানানোর চেষ্টা করেছি, এখানকার যোগাযোগ সমস্যা কিংবা বিদ্যুৎ না থাকা এই বিষয়গুলা।
তো আশা করছি যে আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। একেবারেই গ্রামকেন্দ্রিক একটা ভিডিও ছিল। এরকম ভিডিও আমাদের ভ্লগ দ্য ওয়ান্ডারার চ্যানেলে সচরাচর আসে না। তো এরকম ভিডিও সামনের দিকে আনবেন কিনা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। একেবারে চরাঞ্চল চর এরিয়া থেকে ঘুরে ফিরে এখন আমরা চলে যাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজকের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভ্লগ দ্য ওয়ান্ডারার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।